গুড মর্নিং বন্ধুরা, মধুর রোজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তো আমার সঙ্গে থাকো, থেকে আর ব্লগটা দেখতে থাকো। তো দেখো, এই যে কালকের আগের দিন যে ব্লগটা তোমাদের দিয়েছিলাম, যে রাতে আমরা ধান ঝাড়ছিলাম, বিকেল থেকে রাত অনেক রাত হয়ে গেছিলো। তো সেদিন আমরা অনেকটা ধানই ঝেড়ে নিয়েছিলাম। আর এই যে পরের দিন সকালবেলা যেটুকু ছিল, তো সেটুকুনি ঝেড়ে আর একেবারে এই যে দেখো গাড়ি ডেকে তো সেই গাড়িতে তুলে দিচ্ছি। তো এই যে আমাদের যে ধানগুলো ছিল, সেই ধানগুলো আমি এই যে দেখো ঝেঁটিয়ে নিচ্ছি। আমার দীপের বাবা প্রথমে ঝেঁটোচ্ছিল, আমি ওদিকে পলকুটিগুলো আমাদের রাস্তায় দিয়ে আসছিলাম। তো ধান ঝেড়ে যে পলকুটিগুলো বেরোয়, তো সেগুলোকে আবার পরে মারতে হয়। তো সেই জন্যই আমি সেই মানে ওগুলো আমাদের রাস্তায় দিয়ে এসেছি। রাস্তায় থেকে গাড়ি টাড়ি যাবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য রাস্তায় দিয়ে আসছি। আর এই যে দেখো, আমাদের ধান এদিকে উঠে গেল, আর বাবাদের ধান আবার এসে পড়ছে, মানে আমার শ্বশুরমশাইয়ের ধান। তো আমাদের ধান উঠে গেল, বাবার শান্তি। আর দেখো, আমাদের ধান গুছিয়ে ধানের মানে একদম গোলাতে দিয়ে দিচ্ছি, কারণ ঘরে রাখবো না। কারণ কখন ঝড় বৃষ্টি কখন কি হয় কোনো তো ঠিক নেই। আর রেখে দেওয়া মানে যদি একটুখানি রোদ মানে বৃষ্টি খায়, যদি ঝড় বৃষ্টি হয়, তখন কিন্তু আমারই ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য ধানগুলোকে দিয়ে দেওয়া হলো। তো গোলা গোলাতে দিয়ে দিয়েছি, আর মানে বিক্রি করে দিয়েছি। তো আর এই দেখো, তারপরে হচ্ছে কি, এই যে পলকুটিগুলো তো বেশিটা দিয়ে এসেছি রাস্তায়, আর এগুলোকেও এখন রাস্তায় দিয়ে আসবো। তো চলো, এগুলোকে ভালো করে তুলে নিই, গুঁড়িয়ে নিই। আর এই যে মুরগিগুলো মানে এত বিরক্ত করছে, তো বলার মতো না। তো দেখো, আমার শ্বশুরমশাই ধান উঠছে, এখন উনিও ব্যস্ত হয়ে গেছে, আর আমি একটু যেন শান্তি। তো এখনও শান্তি না, কারণ যতক্ষণ না পলকুটিগুলো মেরে পলকুটিগুলো মানে সারিয়ে নিতে পারছি, ততক্ষণ কোনো শান্তি নেই। তো ওগুলো যতক্ষণ মানে ওগুলোকে মানে এক ভাই করে নিতে পারলে, তো তারপরেই মানে আমি মানে ঝেড়ে নিঃশ্বাস নেব বলতে পারো। তো যাই হোক, আর আমার তো এইসব ধানের কাজ করা অভ্যাস নেই, আর করছি না, এত কষ্ট হচ্ছে, তো তোমাদেরকে কি বলবো। তো কখনো আমি ভাবতেই পারি না যে আমিও এত কাজ করতে পারি, আর আমি এত কষ্ট করতে পারি। তো তো কখনো কখনো মানে নিজেকে নিয়ে নিজে মানে ভাবি যে আমিও এত কাজ করতে পারছি। তো কী করে পাচ্ছি, কারণ আমি তোমরা হয়তো জানো, যারা আমার আগের ব্লগগুলো দেখেছিলে। তো আমি আগে মানে হোস্টেলে থাকতাম। তো যেখানে আমি থাকতাম, বাট আমাকে সেখানে কোনো রকম কাজ করতে হতো না, শুধু হয়তো নিজের জামা প্যান্টটা কেচে খেতে হতো। তো ব্যাস এইটুকানি, তারপর থেকে আমি আর বেশি কিছু করতাম না। কিন্তু এখানে এসে আমাকে দেখো, বাগান বাড়ির কাজ করছি, এদিকে ধানের কাজ করছি। তো এটা মানে আমি নিজেও মানে ভেবেও আমার মনে হয় যে আমি কি করে করছি, আর কি করে করতে পারবো। তো যাই হোক, কী করে যে আমি করতে পারছি, তো ভগবানই জানে। তো একটা কথা কি জানো, যখন মানুষ মানে কষ্টের মধ্যে থাকে, বা মানুষ যখন অভাব বুঝতে পারে না, তখন মানুষ এমনিই সবটা করতে পারে। বাট আমার হয়তো কোনো রকম অভাব হয় না, তো আমরা যেভাবে চলি আমাদের সেটাই আমাদের সয়ে গেছে। তো হয়তো তোমাদের এটা কষ্ট মনে হয়, বাট আমার এটা মানে আমার গা সওয়া হয়ে গেছে। প্রথম প্রথম অনেক কষ্ট লাগতো, অনেক কষ্ট পেতাম, কারণ এই 10-12 বছরে মানে অনেকটা আমার গা সওয়া হয়ে গেছে। তো আমার আর খুব একটা কষ্ট হয় না, বাট আজ কষ্ট হচ্ছে, কারণ এই কাজগুলো আমার যেহেতু নতুন, আমি আগে কখনো করিনি। তো সেই জন্য এই ধানের কাজটা করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, কষ্ট যাই হোক, কিন্তু আমাকে তো তবু করতেই হবে, তাই না? তো এদিকে আমার বর ডাকছে, চল খিদে পেয়েছে, খেয়ে নিই চল। তো ওকে নিয়ে এই যে এবার মানে ও তো হাত পা ধুয়ে এসেছে, আমি এবার হাত পা ধুয়ে এসে আর তারপরে পান্তা খেয়ে নেবো। তো অনেক দিন ধরেকেই ব্লগগুলো তোমাদেরকে দেবো ভাবছি, কিন্তু দিতে পারছি না, কারণ সত্যি বলছি, আমার মানে নিজের গা হাত পায়ে এত ব্যথা, তো তোমরা হয়তো বুঝবে। তো জানি না তোমরা বুঝতে পারছো কি না আমার ব্যাপারটা। তো হয়তো তোমরা অনেকে রাগ করবে, বা অনেকে ভাবছো যে আমি এতদিন হয়ে যাচ্ছে ব্লগ দিচ্ছি না। তো সত্যি বলতে কি, আমার নিজের ভালো লাগছে না। আমার নিজের শরীর যদি না দেয়, কোথা থেকে ব্লগটা আমি দেবো বলো তো। মানে মনে হচ্ছে তোমাদেরকে ব্লগটা দিই, কিন্তু আমার মানে শরীর দিচ্ছে না। তারপর আবার চলে এলাম হচ্ছে কি আবারও 2 দিন পর। তো 2 দিন পর দেখো, এই যে পলকুটিগুলো আমি দিয়েছিলাম রাস্তায়, তো সেই পলকুটিগুলো আমি আগের দিন বিকেলবেলা ওগুলোকে তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে মানে ঝেড়ে ঝেড়ে তুলে নিয়েছিলাম। আর আজকে একটু সকালবেলা হাওয়া হচ্ছে, তো সেই হাওয়াতেই ধানগুলোকে মানে সারিয়ে নিচ্ছি। তো ধানগুলোকে মানে একটু একটু করে হাওয়া আসছে, যখন হাওয়া আসছে তখন ধরছি, আবার যখন হাওয়া চলে যাচ্ছে তখন আবার দাঁড়িয়ে আছি। তো এই করে করে ধানগুলো যতক্ষণ না গুছিয়ে নিতে পারছি, ততক্ষণ শান্তি নেই। তো যাই হোক, আর আজকের অনেক দিন পর একটা মানে
খবর, যেটা আমার খুব কষ্ট হয়েছে। তো আমার বর বলল যে আমাদের যে ভ্যান গাড়িটা আছে, তো সেই ভ্যান গাড়িটা আজকের বেচে দেবে। তো একটা লোক হয়েছে, একজন এটা নেবে বলেছে, তো তাদেরকে দিয়ে দেবে। তো এই কথাটা শুনে সকাল থেকে আমার এত কষ্ট হচ্ছে, তো কি বলবো। কারণ ওই গাড়িটা আমরা অনেক কষ্ট করে কিনেছিলাম। তো আমাদের তারও আগে একটা গাড়ি ছিল, তো সেটা হচ্ছে কি বেল্টের ভ্যান বলে, তোমরা জানো কি না জানি না। তো আমার বর তখন হচ্ছে কি ব্যবসা করতো। তো ব্যবসা করার জন্য ও একটা বেল্টের ভ্যান কিনেছিল। তো সেই বেল্টের ভ্যান কেনার জন্য আমাদের বাড়ি থেকে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তারপর সেই বেল্টের ভ্যানটা বিক্রি করে আবার এই বড় ভ্যানটা করা হয়েছিল। তো তারপর বড় ভ্যানটা বেশ অনেক দিন চালানো হয়েছিল। তো বড় ভ্যানটা যখন আমরা চালাচ্ছিলাম, তো বাট অন্য যে যাদের কাজ করা হতো তারা না ঠিকমতো পয়সা দিত না। আজকে দেবো, কালকে দেবো, 1 মাস বাদে দেবো, পরে দেবো, এই করতে করতে মানে ওরও মনটা ভেঙে গেছিলো যে কাজ করছে অথচ কেউ মানে পয়সা দিতেই চাইছে না। তো এই বড় ভ্যানটা করেছি প্রায় আজকের 5 বছর হয়ে গেছে। তো এই বড় ভ্যানটা অনেক দেনা করেই আমরা কিনেছিলাম। তো পরে পরে আস্তে আস্তে আমরা দেনা শোধও করেছিলাম। তো আর সেই গাড়িটাই আজকে আমাদের বেচে দিতে হচ্ছে। তো সত্যি বলছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কত কষ্ট করে এই গাড়িটা আমরা কিনেছিলাম। মানে পুরো 2 বছর মতো হয়ে গেল এই গাড়িটা আমাদের আর চালানো হচ্ছে না। দীপের বাবা আর চালাচ্ছে না। কারণ লকডাউনে তো চালানো হয়নি। তো লকডাউনে পুরো তো গাড়ি তো বসতি ছিল। আর তারপরে এই যে 2 বছর, পুরো বলতে পারো 4 বছর গাড়িটা একদম টানা কলে বসে আছে। আমরা চালাচ্ছি না। খুব টুকটাক একটু আধটু চালানো হচ্ছে। আর নয়তো পুরো গাড়িটা ওখানে বসতি হয়ে আছে। কোনো মানে সেইভাবে গাড়িটাকে কোনো প্রয়োজনে লাগছে না। প্রয়োজন মাঝে মাঝে লোকের একটা আধটা টিপ খেটে আসছে, কিন্তু তারপর গাড়ি তো সেই তো বসেই আছে। তো বেশ কিছুদিন আগেও বেচে দেবে বলেছিল, তো আমি যেতে দিইনি। বলি না, যখন আমরা নিজেরা ঘর বাঁধবো তো তখন আমাদের প্রয়োজন হবে, তখন আমরা কোথায় পাবো। তখন আমরা আমাদের মালগুলো তুমি আর আমি দুজনে মিলে কষ্ট করে করে নিয়ে আসব। তো তখনও তো আমাদের মানে লোকের গাড়ি নিয়ে বইতে হবে। আমাদের নিজেরটা থাকলে আমরা দুজনে কষ্ট করে মানে মালগুলো বইতে পারবো। তো এই ভেবে গাড়িটা এতদিন আমরা ছেড়ে দিইনি। তো আজকে দেখছি এই 4 বছর গাড়িটা বসে আছে, আর বসে থাকতে থাকতে ও গাড়িটাও একসময় অকেজো হয়ে যাবে, যার জন্য গাড়িটাকে আজকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। তো ওকে যখন থেকে এনেছি বন্ধুরা, তো ওকে আমি মানে কি বলবো, নিজের সন্তানের থেকে কিছু কম যায় না। আমি সব সময় মানে বাবা বিশ্বকর্মাকে সব সময় স্মরণ করি। ওই গাড়িটা মানে ধূপ দেওয়া, তারপর ধরো না ধূপ ধুনো সব সময়, মানে আমি ওনাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি একটা করে ওনাকে ধূপ দিই। আমার গাড়ি চলে না, তবু আমার কিছু এসে যায় না, কিন্তু আমি প্রতিদিন বাবা বিশ্বকর্মার নাম করে ওই গাড়িতে আমি একটা করে ধূপ দিয়ে আসি প্রতিদিন। আর কাজ থেকে আমাকে আর ওই গাড়িতে ধূপ দিতে হবে না। তো অনেক কথা মনে করে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। গাড়িটা মানে কি বলবো, প্রচুর আমাদের জন্য ওই গাড়িটা ছিল প্রচুর লক্ষ্মী। ওই গাড়িটার জন্য আজকে আমরা অনেক দিক দিয়ে ঘুরে দাঁড়িয়েছি। ওই গাড়িটা কেনার সময় তো আমার অনেক অনেক দেনা ছিল, কিন্তু তবু সেই দেনাগুলো সব চুকিয়েছিলাম। আগের গাড়িটা কেনার সময়ও আমাদের প্রচুর দেনা হয়েছিল, তবু সব দেনা আমরা চুকিয়েছিলাম। তো আস্তে আস্তে আস্তেই অবশ্য চুকিয়েছিলাম। তো যাই হোক, তো যে জিনিসগুলো কষ্ট করে করা হয় না, তো তার মূল্য হাজার কিছু দিয়েও মানে যারা কষ্ট করে আর যাদের আমার বর তো কষ্ট করেছিল, আর ওর প্রত্যেকটা সেই কষ্টের সময় কিন্তু আমিই ওর পাশে ছিলাম। বাট আমাদের তখন কিছুই ছিল না বলতে পারো। আমার শ্বশুরমশাই যখন আমাদের আলাদা করে দিয়েছিল না, আমাদের এক পালি চাল পর্যন্ত দেয়নি। তো যাই হোক, সেই সময়ও কিন্তু আমি ওর পাশে ছিলাম, কখনো ওর পাশ থেকে সরে যায়নি। তো অনেক কষ্ট করে আজকে আমরা একটু একটু করে না একটা জায়গায় দাঁড়াবার চেষ্টা করছি। থাক, আমার ব্লগ দেখতে দেখতেই তোমরা আমার কষ্টের কথা সবটাই জানতে পারবে। আর চলো তোমাদেরকে দেখাই যে লোকগুলো এসেছে। তো দেখো, ওই যে লোকগুলো এসেছে, তো ওরা দাম দক্ষিণা করছে, গাড়িটা ভালো করে দেখছে। তো ওরা দেখছে আর আমি দাবাতে বসে আছি। আমার দীপের বাবা আমাকে ডেকে গেল, বললো আয় তুইও কিছু কথা বলবি, যদি দেখ তুই গাড়িটা বিক্রি করবি কিনা। ও আগে আমার মতামত নিয়েছে যে তুই গাড়িটা কি ছেড়ে দিবি। তো আমি বললাম যে সত্যি তো বলো, আজকে 4 বছর হয়ে গেছে গাড়িটা বসে আছে, আর বেকার আমরা কবে ঘর বাঁধবো কি না বাঁধবো তার কোনো ঠিক নেই। হয়তো ঘর বাঁধবো, ঘর তো বাঁধতেই হবে, তো সেটা হয়তো অনেক দেরিতে। তো যাই হোক, গাড়িটা এখন আমাদের ছেড়ে দিতে হচ্ছে, আর প্রচুর কষ্ট হচ্ছে। গাড়িটাকে যে আমি এত ভালোবাসতাম, তো আমি সত্যি নিজেও জানতাম না গাড়িটাকে ছেড়ে দিয়ে যে আমি এতটা কষ্ট পাবো, সেটা আমি কখনো ভাবিনি।
তো যাই হোক, আজ আমার মানে দু চোখ দিয়ে ছলছলিয়ে জল আসছে, যেন আমার নিজের বাচ্চাকে আমি হারিয়ে ফেলছি।